গতকাল যে মেমোরেন্ডাম গুলো রাজনৈতিক দলগুলো দিয়েছে, সেই রাজনৈতিক দলের মেমোরেন্ডাম গুলো পড়ছিলাম। তারা কি বলে এসছেন ইলেকশন কমিশনের কাছে। যেমন বিজেপি 18 দফা প্রস্তাব রেখেছেন, নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের জন্য 18 দফা মানে প্রস্তাব রেখেছেন ইলেকশন কমিশনের কাছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য। তেমনি সমস্ত রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের কাছে কেউ 8টি বিষয় নিয়ে বলেছেন, কেউ 12টি বিষয় নিয়ে বলেছেন, কেউ 18টি বিষয় নিয়ে ইলেকশন কমিশনের কাছে দরবার করেছেন যে ভাই এইগুলো করতে হবে। আমার কাছে কি করতে হবে সেটা ইম্পর্টেন্ট নয়। ইলেকশন কমিশনের কাছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আলাদা করে যারা গিয়েছিলেন, তারা যে মেমোরেন্ডাম বা ইলেকশন কমিশনের কাছে যে আর্জি জানিয়েছেন, তার মধ্যে কি কি জানাননি তার একটা তালিকা আমি তৈরি করলাম। এবং সেটা দেখে আমি একটু অবাকই হলাম যে রাজ্যের প্রধান বিরোধী দল তারা কি করে ভুলে গেল কতগুলো জ্বলন্ত নির্বাচনের সমস্যা, কি করে তারা ভুলে গেলেন এবং তাদের মেমোরেন্ডামের মধ্যে কেন নেই, ইলেকশন কমিশনারের কাছে তারা যে দাবিপত্র জানিয়েছে সেখানে কেন নেই, সেটা দেখে আমি বিস্ময় বোধ করলাম। প্রথমত যে বিষয়গুলো নেই তার নিয়েই আমি আজকে আলোচনা করব। ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে যে প্রস্তাবগুলো রাখা উচিত ছিল বিরোধীদের তরফ থেকে, কোন কোন প্রস্তাব তারা রাখলেন না, এ নিয়েই আজকের এই ভিডিও। প্রথম যে কথাটা বলবো যে আপনারা জানেন এই পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে ভোটের দিন যারা প্রার্থী হন, নির্বাচনে যারা প্রার্থী হন, বিরোধী দলের প্রার্থী হন, বিজেপি হতে পারেন, সিপিএম হতে পারেন, কংগ্রেস হতে পারেন, প্রার্থীদেরকে আটকে দেওয়ার প্রবণতা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতির। এবং এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে ভোটের রাজনীতি, ভোটের হিংসা আমাদের ছিল। ভোট দখল, বুথ দখল, রিগিং করা, ভোটারদের শাসানো, থান কাপড় দিয়ে দেওয়া, এগুলো অতীতে ছিল, এখনো আছে। টাকা দিয়ে ভোট কেনা, মদ খাওয়ানো, তাই এগুলো আমাদের আছে। মানি পাওয়ার, মাসুল পাওয়ার ব্যবহার করে ভোট হয়, এটা আমরা সবাই জানি। এবং এটা দিস্তার পর দিস্তা বহু লোক লিখেছেন। কিন্তু নতুন সংযোজন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যেটা করেছেন সেটা হলো যে ভোটের দিন আপনারা লক্ষ্য করেছেন যে প্রার্থীর অধিকার থাকে, সাংবিধানিক বলে প্রার্থীর অধিকার থাকে এক বুথ থেকে আরেক বুথে যাওয়া, আরেক বুথ থেকে আরেক বুথে ঘোরা, অর্থাৎ ভোট ঠিক মতন হচ্ছে কিনা তার সরজীবনে দেখার, অর্থাৎ প্রত্যক্ষভাবে দেখার সুযোগ কিন্তু প্রার্থীর গণতান্ত্রিক অধিকার, আইনগত অধিকার। এবং নির্বাচন কমিশনের যে আইন সেই অনুযায়ী তার অধিকার আছে প্রার্থীকে বুথে বুথে ঘোরার। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে বিরোধী প্রার্থীদেরকে আটকে দেওয়া, ভোটের দিন মুভমেন্ট করতে না দেওয়া, ভোটের দিন গালাগালি করা, ভোটের দিন ক্ষোভ বিক্ষোভ দেখানো, ভোটের দিন ঘিরে দেওয়া, এটা কার্যত বলা যায় দস্তুরে পরিণত করেছে। প্রতি নির্বাচনে আমরা লক্ষ্য করি যে বিরোধী প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তৃণমূল কর্মীরা ঘেরাও করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কালো পতাকা দেখাচ্ছেন, স্লোগানবাজি করছেন। এটা আমরা দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি। আমি অবাক হয়ে গেলাম রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির যে 18 দফা কর্মসূচি, তার মধ্যে প্রার্থীকে ভোটের দিন স্বাধীনভাবে মুভমেন্ট করতে দিতে হবে, এটা আমি অন্তত আমার চোখে ধরা পড়েনি। আপনারা যদি ধরা পড়েন আমাকে জানাবেন। এবং একইভাবে মানে সিপিআইএম দলের বক্তব্য এবং তাদের যে তালিকা, তাতেও আমি কিন্তু এই জিনিসটা ধরা পড়েনি আমার চোখে, যে ভোটের দিন যে প্রার্থীদেরকে আটকে দেয় তৃণমূল কংগ্রেস, ভোটের দিন প্রার্থীদের মুভমেন্ট করতে দেয় না, স্লোগানবাজি করে তৃণমূল কর্মীরা, মানে অনেক জায়গায় ঢিল ছোড়া হয়, অনেক জায়গাতে তাদের গালমন্দ করা হয়। আপনারা দেখেছেন যে 2024 লোকসভা নির্বাচন, কারণ আমাদের তো সব স্মৃতি ভুলে যাই, আগের নির্বাচনগুলো ছেড়ে দিলাম। 24 নির্বাচনে আপনাদের মনে থাকতে পারে যে অভিজিৎ গাঙ্গুলিকে কিভাবে হ্যাকেল করা হয়েছিল। আপনার মনে থাকতে পারে হিরণকে কার্যত কেশপুরে ঢুকতে দেওয়া হয়নি, কারণ কেশপুরটা পুরো দখল করে ভোট হয়েছিল, ফলে কেশপুরে মানে ঢুকতে দেওয়া হয়নি। আপনার মনে থাকতে পারে আজকে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে গেছে প্রতিকুর রহমান,
সিপিএম থেকে তৃণমূলে জয়েন করা প্রতিকুল রহমান, তিনি কি সত্যি স্বাধীনভাবে প্রচার করতে পেরেছিলেন? ভোটের দিন একটা বুথ থেকে আরেকটা বুথে ঘুরতে পেরেছিলেন? এবং একই সাথে আপনাদের মনে থাকতে পারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী ছিলেন অভিজিৎ ববি যাকে বলে, সেই ববি মানে কার্যত মানে চোখে জল ফেলেছিল এবং সে পরবর্তী সময় মামলাও করেছে এই নিয়ে। ফলে আপনারা জানেন যে প্রার্থীকে কিভাবে এ রাজ্যে আটকানো হয়। এই যে প্রার্থীদের ভোটের দিন আটকানো হয়, তা নিয়ে কেন বিজেপি কথা বলল না? তা নিয়ে কেন তাদের মেমোরেন্ডাম যে 18 দফা দাবিপত্র তারা কালকে গণেশ কুমারকে জমা দিয়েছেন, সেখানে তো আমি সেটা খুব গুরুত্ব সহকারে উল্লেখ করার কথা ছিল। বিজেপির দাবিপত্রে 18টা দাবির মধ্যে কেন প্রার্থীদের ভোটের দিন স্বাধীনভাবে মুভমেন্ট করতে দিতে হবে, অবাধে যাতে তারা যাতায়াত করতে পারে, তারা যাতে কোনো অবস্টাকলের সম্মুখীন না হয়, সেটাকে নিশ্চিত করবার কথা সেখানে বলা হলো না। এবং একইভাবে সিপিআইএম দল, কংগ্রেস দলের তরফ থেকেও কিন্তু এই অভিযোগ কিন্তু সরব হয়নি, এই অভিযোগ নিয়ে তারা সরব হননি। অথচ পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে ভোটের দিন তৃণমূল কর্মীরা বিরোধী প্রার্থীদের মুভমেন্ট করতে দেয় না, বহু জায়গায় তাদেরকে স্লোগান করা হয়, আটকে দেওয়া হয়, গালমন্দ করা হয়। এটা একদম মানে প্রায় বলা যায় সব প্রার্থী কম বেশি ফেস করে থাকেন। এইবার এবং তারা তৃণমূলের থেকে যে অ্যালিবাইটা করা হয় সেটা হলো এই প্রার্থী 5 বছর কোনো কাজ করেনি, প্রার্থীকে আগে কখনো মানুষ দেখেনি, প্রার্থী এই এলাকার উন্নয়ন করেনি, সেই কারণে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, সেই কারণেই প্রার্থী প্রচারে বেরোতে পারছে না বা ভোটের দিন তারা বাধা পাচ্ছেন, সাধারণ মানুষ তাদেরকে বাধা দিচ্ছে। ভোটের প্রচারে গ্রামে গেলে প্রার্থীরা আক্রান্ত হন, ভোটের প্রচারে গ্রামে গেলে প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হয়। এটা কতটুকু বড়ভাবে তুলে ধরেছেন গণেশ কুমারের কাছে এই বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমি যতটুকু জেনেছি ভীষণ পোর রিপ্রেজেন্টেশন হয়েছে ইলেকশন কমিশনের কাছে। এটা গেল একটা দিক। দ্বিতীয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কার্যত মানে বিভিন্ন রাজনৈতিক দল যতটা প্রচারে আনার কথা সেইভাবে বা ইলেকশন কমিশনের কাছে দাবি আকারে আনার কথা ছিল, সেটা তারা করেননি। সেটা হলো, আপনারা জানেন যে এই রাজ্যে ভোট প্রচারে প্রধানমন্ত্রী পর্যন্ত বাঁকুড়া সভা করবার অনুমতি প্রথম প্রাথমিকভাবে দেওয়া হয়নি। আপনাদের মনে থাকতে পারে 2021 সালে ছিল যে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে বাঁকুড়াতে প্রধানমন্ত্রী মানে মাঠ পাওয়া নিয়ে পর্যন্ত সমস্যা হয়েছে। আমরা দেখেছি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হেলিকপ্টার পর্যন্ত নামতে দেওয়া হয়নি। আমরা দেখেছি এই সময় যদিও ইলেকশন কমিশন একটা পোর্টাল করে, সেখানে আবেদন করতে হয় সভা সমিতি মাঠ ঘাট পাওয়ার জন্য, কিন্তু অগ্রাধিকার যদি দেখেন তাহলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে যতটা তারা প্রায়োরিটি দেন, সেই প্রায়োরিটি কিন্তু বিরোধীরা পান না। অর্থাৎ সভা সমিতি, নির্বাচনী প্রচারের সভা সমিতি করবার প্রশ্নে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের একটা হেজিমনি থাকে। ইলেকশন কমিশনের কাছে এটা কেন আপনারা তুলে ধরতে পারেননি যে নির্বাচনী প্রচারে মাঠ পাওয়া থেকে শুরু করে মিটিং মিছিল করবার এখতিয়ার অধিকার এবং মানে আমাদের যে অধিকার আছে প্রচারের জন্য অধিকার আছে, সেটা ইকুয়াল ফুটিং এ সুযোগ দিতে হবে। সেটা তৃণমূল কংগ্রেস যেমন পাবে, বিরোধী দল বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সমানভাবে পাবে। কেন মানে ইলেকশন কমিশন পোর্টাল নামেই থাকে, দেখা যায় যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সমস্ত সুবিধাগুলো পায়, বিরোধীরা কিন্তু প্রচারের সময় মাঠ থেকে শুরু করে বা প্রচারের যে মিটিং মিছিল করবার যে অধিকার অনুমতি, সেই অনুমতি শাসক দলকে যতটা দ্রুততার সাথে দেওয়া হয় বিরোধীদের দেওয়া হয় না। যদিও ইলেকশন পিরিয়ডে এই অভিযোগটা তুলনামূলক কম, কিন্তু তারপরে বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঠ পাওয়াকে নিয়ে যে সমস্যা আপনারা দেখেছিলেন, হেলিকপ্টার নামানো নিয়ে যে সমস্যা দেখেছিলেন, এবং বহু জায়গায় অভিযোগ যে শাসক দলকে যেদিন অনুমতি দিচ্ছি মানে যদি সেখানে অন্য বিরোধী দলের অনুমতি অলরেডি দিয়ে থাকি, শাসক দলের অনুমতি দিয়ে বিরোধী দলকে বাদ দিচ্ছি, বিরোধী দল অগ্রাধিকার পায় না। ফলে মাঠ পাওয়া নিয়ে, মিটিং মিছিল করা নিয়ে ইত্যাদি নিয়ে যে অসমতা আছে, বৈষম্য আছে, সেই বৈষম্য নিয়ে কিন্তু আমি কোনো কথা শুনতে দেখিনি।
বা মেমোরেন্ডাম, যে প্রধান বিরোধী দল বিজেপির 18টা মেমোরেন্ডামের মধ্যে সেটা স্থান পায়নি। আবারও বলছি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যাদের এখনো মানে নাম ক্লিয়ার হয়নি ভোটার তালিকার, একমাত্র সিপিআইএম দল ছাড়া আর কোনো দল বলেননি এই কথাটা, যে ভাই যতক্ষণ পর্যন্ত 60 লক্ষ সহ নাগরিকের তথ্য যাচাই হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভোট ঘোষণা করতে পারবেন না। অর্থাৎ 60 লক্ষ নাগরিককে আপনারা এসআইআর এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, তাদের ভেরিফিকেশন চলছে, তাদের নথি ভেরিফিকেশন চলছে, বিচার ব্যবস্থা এর মধ্যে ঢুকেছে। ফলে এই 60 লক্ষ নামকে অন্তর্ভুক্ত করে বা 60 লক্ষ নামের ভেরিফিকেশন কমপ্লিট করার পরে যে চূড়ান্ত ভোটার তালিকা হবে, সেই চূড়ান্ত ভোটার তালিকার উপর ভিত্তি করে নির্বাচন করতে হবে, এটা তৃণমূল কংগ্রেস কিন্তু বলেনি। আপনি আবার লক্ষ্য করে দেখুন, এই তৃণমূল নেত্রী কিন্তু ধর্ণা মঞ্চ দিচ্ছে, এই তৃণমূল কিন্তু বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে, এই তৃণমূল কংগ্রেস কিন্তু যে সমস্ত হিন্দুদের নাম ডিলিট হয়েছে তাদেরকে নিয়ে লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে। অথচ তারা স্পষ্টভাবে এই কথাটা বলতে সাহস পাচ্ছে না, কারণ ক্ষমতা হারানোর ভয়, রাষ্ট্রপতি শাসন হওয়ার ভয়। মানে ভোটার দূরের কথা, ভোটার যা হোক হোক, আমার রাজনীতি হলেই হলো, আর আমার নির্বাচনে ক্ষমতা দখল করলেই হলো। ফলে যেটা হচ্ছে যে একমাত্র সিপিআইএম দল ছাড়া কেউ স্পষ্ট করে বলেননি যে এই 60 লক্ষ নাম বিবেচনা কমপ্লিট করে যে চূড়ান্ত ভোটার তালিকা হবে তার উপর ভিত্তি করেই ইলেকশন কমিশন আপনাকে নির্বাচনে যেতে হবে। তাতে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় হোক, এবং আপনাদের কাজটাকে দ্রুততার সাথে করতে হবে। এবং এই কথাটা তৃণমূল কংগ্রেসের বলার কোনো সাহস নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার সাহস নেই যে মানে যতক্ষণ পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট না হবে 60 লক্ষের, ততক্ষণ পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা যাবে না। এটা ইলেকশন কমিশনের কাছে গিয়ে তৃণমূল কংগ্রেস বলতে পারছে না। তৃণমূল কংগ্রেস নানা রকম অ্যালিবাই করছে, পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করছে, কিন্তু এই কথাটা স্পষ্ট করে একমাত্র সিপিআইএম দল বলেছে যে যতক্ষণ পর্যন্ত 60 লক্ষ মানুষের নাম ক্লিয়ার না হবে বা মানুষকে নিয়ে সিদ্ধান্ত না নিতে পারছেন, 60 লক্ষ ভোটারকে নিয়ে যতক্ষণ সিদ্ধান্ত নিতে না পারছেন, ভোটার তালিকা চূড়ান্ত যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিধানসভা নির্বাচন ঘোষণা করা যাবে না বা নির্বাচন অনুষ্ঠিত করা যাবে না। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বলবার সাহস পাচ্ছে না। তার কারণ তৃণমূল কংগ্রেস এন্টার এসআইআরটাকে তার মতন করে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করবার জন্য ওই ধর্নার থেকে শুরু করে মিটিং মিছিল বা মানে যাদের নাম বাদ গেছে তাদেরকে আরো হয়রানি করবার জন্য নানা উপায় তারা তৈরি করছেন, যেভাবে মানে রাজনীতির ফয়দা হবে এবং ফয়দা হয়েওছে। এটাও আমি বলতে চাই যে এসআইআর এর পূর্ণ সুবিধাটা কিন্তু তৃণমূল কংগ্রেস পেরেছে। তার কারণ গ্রামগঞ্জে কিন্তু এই বার্তাটা পৌঁছে গেছে। আপনাদেরকে বলতে চাই, কিছু তথ্য আমার কাছে এসছে জন্যই বলতে পারছি যে এসআইআর এর হয়রানি করলো কে? বিজেপি ছাড়া আবার কে? এসআইআর এর হয়রানি করলো কে? ইলেকশন কমিশন ছাড়া আবার কে? এই প্রচারটা তৃণমূল তার ডিপ স্টেট, তৃণমূলের ডিপ স্টেট, আপনারা জানেন তাদের মানে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এর মাধ্যমে কিন্তু বাড়ি বাড়ি তারা পৌঁছে দিতে পেরেছেন। তারা যেটা করেছেন বিভিন্ন জায়গায় সেটা হলো যে যাদের নাম ভোটার তালিকায় বাদ গেছে, ডিলিট হয়েছে, জেনুইন ভোটার, সেরকম মুসলিমদের নিয়ে করেননি, হিন্দুদের নামগুলোকে একটা তালিকা তৈরি করেছেন, সেগুলো বাড়ি বাড়ি লিফলেট নিয়ে প্রচার করেছেন, বাড়ি বাড়ি গিয়ে হিন্দুদের নাম কাটা গেল কেন, বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও, গণেশ কুমার জবাব চাই, জবাব দাও, এইরকম ভাবে কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে গেছে ডিপ স্টেটের মাধ্যমে, অর্থাৎ পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের মাধ্যমে তারা পৌঁছে গেছে। ফলে সাধারণ মানুষকে আমরা যখন প্রশ্ন করেছি যে এসআইআর এর দুরবস্থার জন্য দায়ী কে, বেশিরভাগ মানুষই বলছেন যে বিজেপি। ওরা তো আর অত বুঝতে পারে না ইলেকশন কমিশন বা রাজ্য সরকারের সহযোগিতা না থাকলে এটা শান্তিপূর্ণভাবে হতে পারে না। ফলে এই মগজ ধোলাইটা তৃণমূল কংগ্রেস করতে পেরেছে। আপনাদের বলতে চাই যে এসআইআর জন্য দায়ী কে, বিজেপি ছাড়া আবার কে,
এই মগজ দোলাইটা কিন্তু তারা করতে পেরেছে। এই করতে পেরেছে তারা দুটো কারণ। একটা হলো দুটো বিরোধী দলই সিপিআইএম এবং বিজেপি তারা কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে সময়ে সময় যে ন্যারেটিভ তৈরি করেছেন তার কাউন্টার ন্যারেটিভটা তারা তৈরি করতে পারেননি। প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে একের পর এক বিভ্রান্তি, ভুল, মিথ্যে খবর, তারপরে ন্যারেটিভ মানুষের মধ্যে যেভাবে ছড়িয়ে দিতে পেরেছেন, তাকে কাউন্টার করতে গেলে একেবারে মাটির স্তরে গিয়ে নামতে হতো। সেই মাটির স্তরে নামার কোমরজোর বিজেপির নেই এবং নেতৃত্বের সেই পারদর্শিতাও নেই। আর সিপিআইএম দল তাদেরও নেতৃত্বের অভাব এবং স্থানীয় স্তরে কিছুটা সংগঠন তাদের থাকলেও তারা কিন্তু সেই কাজটি করেননি। ফলে এসআইআর এর দুর্ভোগের জন্য দায়ীকে বিজেপি বা মানে ইলেকশন কমিশন ছাড়া আবার কে, এই বার্তাটা কিন্তু তৃণমূল কংগ্রেস তার ডিপ স্টেট আইপ্যাকের মাধ্যমে কিন্তু মানুষের কাছে ছড়িয়ে দিতে পেরেছেন। বড় সংখ্যক মানুষের কাছে, সবার কাছে ছড়িয়ে দিচ্ছেন এই দাবি আমি করছি না, কিন্তু বড় সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে দিতে পেরেছে। ফলে এই যে মানে 60 লক্ষ মানুষের তথ্য বা নথি যাচাই পর্ব চলছে, সেইটাকে বাদ রেখে যাতে ইলেকশন না হয় সেই দাবিটা একমাত্র কিন্তু সিপিআইএম দল ছাড়া না বিজেপি করেছে না তৃণমূল কংগ্রেস করেছে। ফলে পরিষ্কার করে বলতে চাই যে ইলেকশন কমিশনের কাছে তো এই একটা দাবি ইম্পর্টেন্ট ছিল যে আমার সহনাগরিক 60 লক্ষ মানুষের তথ্য যাচাই কমপ্লিট করেই ইলেকশন করতে হবে, তাতে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তো হবে। তো এই এবং আমি আরো ডিটেলসে রাত্রেবেলা আপনাদের সাথে আলোচনায় বসবো, কিন্তু আপাতত আপনাকে বলছি যে একাধিক মানে গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচন সংক্রান্ত ইস্যু যেগুলোকে কিন্তু কালকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যখন জ্ঞানেশ কুমারের সাথে বা ফুল বেঞ্চের ইলেকশন কমিশনের সাথে মিট করেছেন তারা সেগুলো জানাননি এবং সেগুলোকে অধরা রেখে, যেমন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলছি যে এই যে ওয়েবকাস্টিং হয়, ক্যামেরা রাখা, এই ক্যামেরা আপনারা জানেন ক্যামেরা নিয়ে নানা রকম অভিজ্ঞতা আমাদের আছে। ক্যামেরাগুলোকে ঠিক মতন কাজ করে না, ক্যামেরাগুলোকে বন্ধ করে রাখা হয়, ক্যামেরাগুলোকে ঢেকে রাখা হয়, এগুলো কিন্তু আমরা দেখেছি। এবং এইটা যতটা স্পষ্টভাবে মোহাম্মদ সেলিম বলে এসছে ইলেকশন কমিশনের কাছে, অতটা স্পষ্টভাবে কিন্তু বিজেপির অবশ্যই 18টা পয়েন্টের মধ্যে আছে, কিন্তু মানে এখানে সোশ্যাল অডিটের দরকার ছিল। অর্থাৎ মানে বিরোধী রাজনৈতিক দলগুলো পরিষ্কার করে বলতে পারতো যে দেখুন 294টা বিধানসভা কেন্দ্রের যতগুলো বুথ আছে 80,000 বুথেই কিন্তু আমরা ক্যামেরার ওয়েবকাস্টিং চাইছি। এই ওয়েবকাস্টিংটা যাতে পাবলিকলি ডিসপ্লে হয়, কারণ আপনারা জানেন যে ক্যামেরাতে ভোট যেখানে দেওয়া হয় সেইখানে ছবি উঠে না, কিন্তু বুথের মধ্যে কে কি করছে, বুথের মধ্যে ভোট লুট হচ্ছে কিনা, বা রাজনৈতিক মানে কর্মীরা কি ধরনের আচরণ করছে, মানুষ কিভাবে লাইন দিয়ে আসছেন, এই পুরোটা ওয়েবকাস্টের মাধ্যমে প্রত্যেকটা মানুষের দেখার অধিকার আছে। এই দাবিটা কেন আপনারা করেননি? একটা রাজনৈতিক দলও করেনি। আমি আপনাদেরকে বলছি, না বিজেপি করেছে, না তৃণমূল করেছে, না সিপিএম করেছে, না কংগ্রেস করেছে। কেন আমার ট্যাক্সের টাকায় ভোট হবে? কেন আমি ভোটের মানে আমার ট্যাক্সের টাকায় ভোট হবে এবং সেখানে ক্যামেরাও লাগবে, সেখানে ওয়েবকাস্টিংও হবে, তাহলে সেই ওয়েবকাস্টিং কেন পাবলিকলি আসবে না? আমার যদি মনে হয় যে আমি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের 126 নম্বর বুথে কেমন ভোট হচ্ছে দেখতে চাই, তাহলে আমি সঙ্গে সঙ্গে শ্যামপুকুর পোর্টালে ঢুকলাম, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রর একটি বুথের মধ্যে মনে করুন আমি দেখতে চাই 126 নম্বর বুথের মানে ভোট কেমন হচ্ছে দেখতে চাই, তাহলে আমি একটা ইলেকশন কমিশনের পোর্টালে ঢুকলাম, ঢুকে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র বাছলাম, তারপরে 126 যে ওয়েবকাস্টিংটা যাতে প্রত্যেকে দেখতে পারে সেই দাবিটা কেন করলেন না? পাবলিক অডিট চাই, সোশ্যাল অডিট চাই, প্রত্যেকটা বুথের ওয়েবকাস্টিং সাধারণ মানুষ দেখতে পারবেন, সেটা নিশ্চিত আপনারা কেন দাবির মধ্যে রাখলেন না? এই প্রশ্নটা আমার থাকলো। আরো অসংখ্য বিষয় যেগুলো মানে যেমন সেক্টর অফিস নিয়ে একটি কথা বলেছেন আপনারা একবারও বলেছেন যে কিউআর টিম কি ধরনের ভূমিকা পালন করতে হবে? কেন বিজেপির তালিকার মধ্যে কিউআর টিমের অত্যন্ত খারাপ অভিজ্ঞতা, আমাদের কুইক রেসপন্স টিম, তাদেরকে ডাকলেও পাওয়া যায় না। আপনারা কেন দাবিপত্রের মধ্যে রাখেননি যে অবজারভারদের কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, ইমেল নাম্বার অ্যাভেলেবেল করতে হবে, তাদেরকে রেসপন্স
মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, অবজারভারদের একটা অফিস থাকতে হবে। কেন আপনারা করেননি? কেন দাবি করেননি? অবজারভাররা ওই ভোটের দিন বা ভোটের আগে পরে ফোন করলেও পাওয়া যায় না, এই অভিজ্ঞতা আপনাদের নেই? তা আপনাদের দাবিপত্রে সেগুলো স্থান পায়নি কেন? কেন স্থান পায়নি? সেক্টর অফিস যে কাজ করে না, সেক্টর অফিসারকে ফোন করেন, মানে পাত্তাই দেয় না, সেটা আপনারা কেন আপনাদের দাবিপত্রে মেনশন করেননি যে ভোটের দিন সেক্টর অফিসকে পাওয়া যায় না? কেন আপনারা এই প্রশ্নটা করেননি যে যেখান থেকে ব্যালট মানে ইভিএম ডিস্ট্রিবিউশন হয়, সেই ডিস্ট্রিবিউশন সেন্টার গুলো কি বেহাল অবস্থা থাকে? কেন কেন ভোট কর্মীরা একটা উপযুক্ত বুথের ফেসিলিটি পাবে না, তা নিয়ে আপনাদের দাবিপত্রে নেই কেন? বিজেপি একটা জায়গায় একটা পয়েন্ট আমি শুধু দেখলাম লিখেছে, কিন্তু যেখানে ভোট বাক্স মানে ভোটের জিনিসপত্র মানে ভোটের টিমকে ডিস্ট্রিবিউট করা হয়, ডিসিআরসি যেটাকে বলে, সেই মানে ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোতে কি অব্যবস্থা থাকে, কি অব্যবস্থা থাকে। কোন প্রিসাইডিং অফিসার যদি তার নোটবুকে কমপ্লেন করে, তখন ডিসিআরসি থেকে বলা হয় আপনি কমপ্লেন করলে আপনাকে অনেক রাত্রি পর্যন্ত থাকতে হবে, অর্থাৎ ডিসকারেজ করা হয়। কেন আপনারা কমপ্লেনে লেখেননি? বিজেপি, সিপিএম, কংগ্রেস, ডিসিআরসির অব্যবস্থা সম্পর্কে আপনাদের ধারণা আছে? ডিসিআরসিতে কি ধরনের অব্যবস্থা হয়? ডিসিআরসিতে ভোটের শেষে যখন প্রিসাইডিং অফিসার দেখে আসে যে ভোট ঠিক মতন হয়নি, তার প্রিসাইডিং অফিসারের নোটবুকে যখন সেটা লেখে যখন কমপ্লেন মানে জমা দিতে চায়, তখন ডিসিআরসিতে যারা রিসিভার মানে রিসিভ করেন, তারা বলেন না, যদি কমপ্লেন থাকে তাহলে আপনাকে একটু বসতে হবে, একটু সময় দিতে হবে, আপনাকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। বেচারা সারাদিন ক্লান্ত, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা ক্লান্ত, বাধ্য হয়ে বলেন দাদা দিন আপনি, আমি কেটে দিচ্ছি, পরে কেটে দেয়। ডিসিআরসির অব্যবস্থা নিয়ে একটি কথা বিজেপি বলেছেন, ভোট কর্মীদের অব্যবস্থা নিয়ে একটা কথা বলেছেন। 18 দফা কর্মসূচির মধ্যে আপনাদের স্থান পেয়েছে, কেন পাইনি? সিপিআইএম দল এর মানে আলোচনার মধ্যে কেন স্থান পাইনি? কংগ্রেসের আলোচনার মধ্যে কেন স্থান পাইনি? দেখুন, আমি মানে দীর্ঘ মানে আমি ধরে ধরে যদি বলি, কালকে আবার একটা অপেশাদারিত্ব অবস্থা বিজেপি, কংগ্রেস, সিপিআইএম এর মধ্যে স্পষ্ট ধরা পড়েছে। আমি ধরে ধরে আপনাদেরকে বলতে পারি যে কালকে জ্ঞানেশ কুমারকে কাছে যে দাবিপত্র বিভিন্ন বিরোধী দল থেকে দেওয়া হয়েছে, সেই দাবিপত্রের অনেক বিষয় স্থান পায়নি, যেগুলো ভোটের একটা শান্তিপূর্ণ ভোটের জন্য খুব প্রয়োজন। ফলে দিনের শেষে এখানেও কিন্তু বিরোধীরা হারলো। অর্থাৎ যে দাবিপত্র দিয়ে ইলেকশন কমিশনকে বোঝানোর কথা ছিল, সেই দাবিপত্রের মানে বাস্তব প্রতিফলন অনেকটাই কিন্তু বাকি রয়ে গেল। ফলে মানে তৃণমূলের মতন মহাশক্তির সাথে লড়তে গেলে যেভাবে গ্রাউন্ড রিয়ালিটিকে তুলে আনা দরকার, যেভাবে প্রত্যেকটা দাবিপত্রকে নজর দিয়ে তৈরি করে ইলেকশন কমিশনের কাছে যাওয়া দরকার ছিল, অপেশাদারিত্ব অবস্থান বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের মধ্যে স্পষ্ট ধরা পড়েছে।